আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা নগ্নবীজি আবৃত্তিবীজির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে চলে এসেছি। এর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু তোমাদেরকে এমসিকিউ যে টপিকগুলো ছিল, লাইক আমরা তোমাকে বলেছিলাম যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর যেই মেইন টপিক বাদে উপরে যে অংশগুলো আমাদের আগে ছিল লাস্ট ক্লাসগুলোতে আমরা যা করেছি সবগুলো ম্যাক্সিমাম এমসিকিউ বেসড টপিক ছিল। সো সেখানে আমরা অনেক বেশি উদাহরণ দেখতে পাইছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে উদাহরণগুলা খুবই ওভারল্যাপ করে, একটা একটা মনে রাখা খুবই টাফ হয়ে যায়। এই জন্যই আমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করেছিলাম। ওকে, সো আজকে আমরা আমাদের মেজর এবং নাম্বার তোলার আরেক গুরুত্বপূর্ণ অস্ত্র সিকিউতে চলে এসেছি। তো সিকিউর ক্ষেত্রে তোমাদেরকে একটু ধারণা দিই আমি, যে এই প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্টি থাকে, মানে বোর্ড কোয়েশ্চেনগুলো এত বেশি রিপিটেড হয় এবং ঘুরে ফিরে কোয়েশ্চেন সেম, সম্পূর্ণ সেম। আমি বুঝি না কেন পোলাপান বা তোমরা সবাই, আমরা স্টুডেন্ট থাকা অবস্থা সেম একটা প্যারা নিতাম যে বোর্ড কোয়েশ্চেন নিয়ে খুব বেশি মানে ঘাটাঘাটি, কিন্তু স্পেসিফিক কয়েকটা টপিক পড়লে কিন্তু বোর্ড কোয়েশ্চেন নিয়ে প্যারা খাওয়া লাগে না। তুমি যে কোনো ভার্সিটি প্রিপারেশন বলো, এগুলোর ক্ষেত্রে অনেক ভেরিয়েশন আছে। আচ্ছা, যাই হোক, সো মেন পড়ায় আসি। তো আমরা এই অধ্যায়ের কয়েকটা টপিক তোমাদেরকে আগে সিকিউ পার্টটা বলে দিই, যেহেতু আজকে আমাদের ফার্স্ট আমরা সিকিউ শুরু করতে যাচ্ছি। সিকিউর ক্ষেত্রে খেয়াল রাখবা, আমাদের ফার্স্টে আমরা কি পড়ছি? জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ নগ্নবীজি আবৃতবীজি যে বৈশিষ্ট্যগুলা, এইটা সিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে আছে আমাদের সাইকাস। সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে ভালো করে খেয়াল করো। চাইলে লিখেও রাখতে পারো, তো অবশ্যই ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবা। তো ওই যে আমাদের সাইকাসের কাণ্ডের গঠন কোরালয়েড মূল দেখা যায়, পাতার মধ্যে একটা গঠনের ভিন্নতা আছে। সো এই যে টপিক ওয়াইজ আমি পড়াই দিছিলাম, এইটা জাস্ট একবার ভালো করে দেখে নিবা এবং এটা নোট করে নিবা, তাহলেই হবে। তাছাড়া একসাথে যে সাইকাসের বৈশিষ্ট্যগুলো লেখা ছিল সেটা অবশ্যই দেখে নিবা। সো এটা হচ্ছে একটা পার্ট। এরপরে মাঝখানে যা 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 আমরা পড়ছি সব ছিল এমসিকিউর জন্য। আজকে থেকে আবার শুরু হচ্ছে আরেকটা সিকিউর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার থেকে কোয়েশ্চেন আসবেই, মানে কোয়েশ্চেনই এটা, আর কোনো কোয়েশ্চেন না। সেটা হচ্ছে আমাদের দুইটা যে আমরা ভাগ করছি আমাদের আবৃত বীজিকে দুইটা পার্টে, কি কি? একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। সো ওই দুই পার্টের দুইটা স্ট্যান্ডার্ড গোত্রের কথা বলা আছে। সো স্ট্যান্ডার্ড আদর্শ গোত্র কি কি? একটা হচ্ছে একবীজপত্রের জন্য আমাদের এই যে পোয়াসি গোত্র, এবং আমাদের দ্বিবীজপত্রের জন্য আছে মালবেসি গোত্র। সো এই দুইটা গোত্রের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গোত্র। এমনই নগ্নবীজির জন্য সাইকাস ছিল। সো এই যে গোত্রগুলা, এই গোত্রগুলোর বস্তু থেকে আসবে। আমি তোমাদের সিকিউ টাইপটা বলে দিই, যারা দেখছো তো দেখছোই, যে কি হয়, উদ্দীপকে এক, উদ্দীপক দুই, এরকম কিছু দেওয়া থাকবে যে তুমি এটা কি একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী, ফার্স্ট অফ অল তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখন আইডেন্টিফাইয়ের জন্য কি দেওয়া থাকবে? আইডেন্টিফাইয়ের জন্য দেওয়াই থাকবে এদের বৈশিষ্ট্য। সো আজকের ক্লাসে আমরা বৈশিষ্ট্যগুলো ভালো করে শেষ করে ফেলবো, এবং যাতে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারো সেটাও আমরা দেখবো। এবং আরেকটা ধরন আসে, সেটা হচ্ছে যে আমাদের পুষ্প সংকেত থেকে চেনা লাগে। সো আমাদের ডেডিকেটেড পুষ্প সংকেতের ভিডিওটা অবশ্যই দেখে নিও। ওকে, সো ভাইয়া তো পেঁচাল পারলেন কেন ক্লাসের শুরুতে? পেঁচালটা এই কারণে পারলাম, কারণ কোশ্চেনের ধরন না বুঝে তুমি যদি জাস্ট গদবাদা পড়ে যাও, তাহলে তোমার পুরাটা সম্পর্কে হয়তো ধারণা হবে, আচ্ছা আচ্ছা, কিন্তু আলটিমেট যেটা থেকে কোশ্চেনও আসতেছে সেটা তুমি ফোকাস করতে পারতেছো না। আচ্ছা, তো শুরু করি। দেখো, আমাদের একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। তাহলে ফার্স্ট অফ অল একবীজপত্রী উদ্ভিদ কি? খুব সুন্দর একটা সহজ কথা, যে বীজে বীজপত্র, একটি মাত্র বীজপত্র থাকে। আমরা জানি যেটা থেকে বীজটা গঠিত হচ্ছে, সো সেটা হচ্ছে একবীজপত্র, মানে কি একটাই মাত্র বীজপত্র থেকে সেটা গঠিত হয়। কারণ কি? আমরা জানি প্রথমত বীজ থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি, এবং বীজটা কোথায় থাকে? আমাদের ফলের ভিতরে থাকে, এবং পুরো গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। সো বেসিক কনসেপ্ট দেখো। ফার্স্ট অফ অল একটু প্রথমে ভূমিকা অংশে কি লেখা আছে আমরা একটু দেখি, যে যেসব আবৃতবীজ উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকবে, একবারে সহজ কথা, একদম নাম থেকে চলে আসছে, তাদেরকে একবীজপত্রী বলে। সাধারণ আমরা যেগুলো দেখি, এই যে দেখো, এরা হচ্ছে আমাদের একবীজপত্রীর উদাহরণ। সো এইটাকে উদাহরণগুলো মনে রাখার ক্ষেত্রে একটা সহজ টেকনিক আমি মনে রাখতাম আর কি, নর্মালি এমনি বলার জন্য আর কি, যে নর্মালি যে জিনিসগুলা দাম কম, ঠিক আছে, তুমি মনে করো যে 1 কেজি মাংসের দাম বেশি না 1 কেজি চালের দাম বেশি, অবশ্যই 1 কেজি মাংসের দাম বেশি। মাংস বলতে এমনি বুঝালাম যে আর কি, মনে করো আমরা যে নর্মালি ভাত খাই, ভাত কি মানে একবারে জাস্ট সার্বজনীন সবাই খায়, ঠিক আছে, সবকিছুর সাথে ভাত থাকবে, ভাত সবচেয়ে কম দামি। এরপরে তুমি যেই তরকারি নাও না কেন, মনে করো তুমি ঢেঁড়স ভাজি নিলা, সো ঢেঁড়স ভাজির দামটা অবশ্যই একটু বেশি থাকে। সো ঢেঁড়স কি আবার মালবেসি গোত্রের। সো তার মানে কি, যে এক আর দুই সংখ্যা কোনটা বড়? অবশ্যই দুই বড়, এক ছোট। তার মানে এক হচ্ছে গরিব, মানে যার মনে করো অন্য কিছু কিনে খাওয়ার টাকা নাই, সে কি করবে? সে তো অবশ্যই শুধু ভাত
রুটি এগুলো খাইতে পারবে, হালকা একটু পেঁয়াজ রসুন, ঠিক আছে, এরকম ভাবে মনে রাখতে পারো চাইলে। আচ্ছা, মেইন বৈশিষ্ট্যগুলোতে আসি। শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের বেশি ইম্পর্টেন্ট জায়গা। বেশি ইম্পর্টেন্ট বলতে কি, এটা হচ্ছে সব একবীজপত্রীর জন্য, কিন্তু আমাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আসে পোষি গোত্রের জন্য। সো আমরা পোষি গোত্রগুলো দেখবো, এর আগে একটু সার্বজনীনগুলো দেখে নিই। দেখো, অস্থানিক মূলগুলো গুচ্ছ মূলতন্ত্র গঠন করে। এখন এই যে বৈশিষ্ট্যগুলো পড়বা, এটা যারা আগে ক্লাসগুলো পড়ছো তাদের জন্য কোনো ব্যাপারই না। কারণ কি বলতো, এটা হচ্ছে আমরা এর আগে ক্লাসগুলোতে যেই ক্লাসিফিকেশন গুলো পেয়েছিলাম সেটাই জাস্ট এখানে দেওয়া আছে। তুমি মনে করে দেখো তো, আমরা আগের ক্লাসগুলোতে ধান কার কার উদাহরণের মধ্যে পেয়েছিলাম, দেখবো সবগুলো বৈশিষ্ট্য এখানে উঠে আসবে। আর এটা এই জিনিসটা আবার রিলেট করতে পারবা যারা আমাদের যে জুওলজির প্রাণী শ্রেণীবিন্যাস মানে প্রথম অধ্যায়টা খুব ভালো করে পড়ছো, দেখবো ওখানে আমরা সিলোম, পরে প্রতিসাম্যতা এবং বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করি, কোনটা কোষ টিস্যু, কোনটা কোষ অঙ্গ, কোন তন্ত্র বিভিন্ন মাত্রায় হইতে পারে, আবার বিভিন্নভাবে আমরা আলাদা করছিলাম। সো ওই যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা একবার ক্লাসিফিকেশনগুলো পড়ি, আবার যখন স্পেসিফিক একটা প্রাণী পড়তে যাই সেম বৈশিষ্ট্যগুলো কিন্তু উঠে আসে। সো ফার্স্টের পার্ট যারা ভালো করে পড়বে তারা কিন্তু পরের পার্টের ওই যে আমাদের বৈশিষ্ট্যগুলো অটোমেটিক রিমাইন্ড করতে পারবে এবং রিলেটও করতে পারবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই অধ্যায়ের আগের ক্লাসগুলো করে আসো নাই তার আগের ক্লাসগুলো ভালো করে করবা, নিজেই তোমরা বলতে পারবে ধান বা একবীজপত্রীর বৈশিষ্ট্য কি কি হবে। সো চলো আমরা দেখি। ফার্স্ট অফ অল, এই যে পাতার ফার্স্ট অফ অল আগে তোমরা পড়ে ফেলছি। দেখো, পাতার শিরাবিন্যাস সাধারণত কি হবে, সমান্তরাল। মনে আছে আমরা যে বলছিলাম যে শিরাবিন্যাসের ক্ষেত্রে আমাদের একবীজপত্রীর জন্য কমন কি, সেটা হচ্ছে সমান্তরাল। তখন আমি বলছিলাম যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কোনটা বেশি সরল বা মানে নর্মাল বা তুমি বলতে পারো সিম্পল বোঝা যায়, সেটা কোনটার জন্য বোঝা যায়, অবশ্যই একবীজপত্রীর জন্য। সে দেখো, সে প্যারালাল থাকতে পছন্দ করে। কিন্তু আমাদের যে দ্বিবীজপত্রী, সে যত বেশি উন্নত সে তত বেশি জটিল। সো সেটা ছিল জালিকাকার, ঠিক আছে, জালিকাকার আমরা দেখছিলাম। ওকে, লেটস সি পরেরটা। দেখো, পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা কত থাকবে, 3-এর গুণিতক, অর্থাৎ ট্রাইমেরাস ফুল দেখা যাবে, ঠিক আছে। তাহলে পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা মানে 3-এর গুণিতক হবে, 3 হলে 3, 3 দুগুণে 6, পরে 3 তিরিক্ষা 9, এভাবে 3-এর গুণিতক আকারে এগুলা বাড়তে থাকে, ঠিক আছে। পুষ্পে পত্র, আশা করি বুঝতে পারছো। পরে আসি, দেখো বীজপত্রের অবস্থান শীর্ষক এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়। এইটা আরেকটা প্যাচের জিনিস, খুব ভালো করে খেয়াল করে দেখো, বীজপত্রের অবস্থান শীর্ষক এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়। এখন কেন বলতেছি ভাইয়া যে এটা কঠিন, কারণ হইতেছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এটা আবার উল্টা। তখন আবার ভ্রূণমুকুল শীর্ষক, বীজপত্রের অবস্থান পার্শ্বীয়। সো তাহলে তো প্যাচটা লাগবে যে কার জন্য কি ছিল। ওকে ওকে, দেখো এইটাকে খুব সুন্দর একটা ঘটনা বলো অথবা নর্মাল কমন সেন্স বলো, যেটা দিয়েই বলো মনে রাখা সম্ভব। যেমন তুমি মনে করো কি বলা যায়, আচ্ছা বাংলাদেশে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকে আরেকজন, আবার মনে করো সেই জায়গাতে অন্য একটা অনেক বড় দেশের প্রেসিডেন্টও বেড়াইতে আসছে, ঠিক আছে, ভ্রমণে আসছে, কিন্তু তোমার কাছে সবসময় কে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে, যে তোমার দেশ বাংলাদেশ, তোমার প্রেসিডেন্ট। সো তোমার কাছে তোমার দেশেরটাই শীর্ষে থাকবে, অলওয়েজ সম্মানের দিক থেকে থাকা উচিত, নিজের দেশকে নিজের দেশের জিনিসকে এভাবে ভালোবাসা উচিত। সো এটা কি শীর্ষে থাকবে। তো তার মানে কি, তুমি বাংলাদেশে থাকো তাই তোমার বাংলাদেশেরটা তোমার কাছে শীর্ষে আছে। এখন যে বাইরের দেশেরটা তো অবশ্যই তোমার কাছে তার চেয়ে বেশি সম্মানে থাকবে না। এইটা দিকে আমরা কিভাবে কেন বললাম এই কথা, দেখো আমরা পড়তেছি কার ক্লাসিফিকেশনের ভিত্তিতে, আমরা আমাদের ক্লাসিফিকেশনের ভিত্তিটা কি, বেসমেন্টটা কি, এটা হচ্ছে বীজপত্র। তাহলে যেহেতু বীজপত্রের অবস্থান আমি কনস্ট্যান্ট ধরতেছি, দেখো দেখো আমাদের এখানে এই যে দেখো বীজপত্র, এই জন্য আমাদের দেখো একবীজপত্রীর ক্ষেত্রে আমাদের বীজপত্রের অবস্থানটা হয়ে গেছে শীর্ষক, ঠিক আছে। তার মানে তোমার দেশ আছে একটা, বাংলাদেশ, তোমার প্রেসিডেন্ট আছে একটা, সে ঠিক আছে। তাহলে গুরুত্ব কার বেশি হবে, তুমি যেহেতু বাংলাদেশ তোমার দেশের কথা বলতেছো, সো তোমার বীজপত্র এখানে হচ্ছে আমাদের মেইন কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টটা কি, বীজপত্র, এই জন্য বীজপত্রের অবস্থানটা কি হবে, শীর্ষক, তাকে আমরা সবচেয়ে বেশি সম্মান দিছি। তাহলে ভ্রূণমুকুল হয়ে গেছে পার্শ্বীয়। তো এইটা জাস্ট তুমি একবীজপত্রীর ক্ষেত্রে মনে রাখবা, দ্বিবীজপত্রের ক্ষেত্রে কি হবে, উল্টা হবে। আর প্রেসিডেন্ট তো একটাই থাকে, তুমি তো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এটা এভাবে মনে রাখতে পারবা না। আচ্ছা পরে আসি, এটা কেন এত, তুমি বলতে পারো যে ভাই এইটা নিয়ে এতক্ষণ কাহিনী করলেন কেন, এটা তুমি পরীক্ষা হলে ভুল করলে আমার কথা মনে পড়বো দেখবা।
আচ্ছা, পরে আসলে দেখো আর্থার কনকোয়েস্ট কি করছে, একবিংশতি উদ্ভিদকে 65টি গোত্রে বিভক্ত করছে। এবং আমাদের দেখো আদি উন্নত ধারা অনুযায়ী প্রথম গোত্রে এটা হচ্ছে দেখো, মানে আমাদের যে এই গোত্রটা আছে, হ্যাঁ, এই গোত্রে প্রথম সরি আমাদের যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রথম গোত্রটা হচ্ছে এই দেখো বুটোমেসিয়া, আর এটা হচ্ছে এই যে দেখো অর্কিডাসি। এই যে এই দুটা হচ্ছে একটা প্রথম একটা সর্বশেষ। এটা এমসিকিউর জন্য একটু খেয়াল রাখতে পারো, বাট আমি এতটা প্রেশারাইজ করবো না এটাকে। ওকে, নেক্সটে আসি দেখি। পরে আসি হচ্ছে পোলসি গোত্র, যেটা কি আমাদের একবীজপত্রীর জন্য আমরা স্ট্যান্ডার্ড গোত্র হিসেবে ধরে নিয়েছি সবগুলো বৈশিষ্ট্য বোঝার জন্য। তো এটা সবগুলা অধ্যায়ে আমরা এরকম কমন পাইছি। আমরা যখন কি বলে ব্রায়োফাইটার টেরিটোফাইটা বসে তখনও রিক্সিয়া পাইছি, আর টেরিটোফাইটার ক্ষেত্রে টেরিস পাইছি। সো নগ্নবীজের জন্য সাইকাস, আবৃতবীজের জন্য যে এখন আমরা আরো 2টা গোত্র পাবো। দেখি তাহলে ফার্স্টে আছে আমাদের প্রজাতির সংখ্যা ও বিস্তৃতি। প্রজাতির সংখ্যা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র, এই গোত্রকে ঘাস গোত্র বলা হয়। এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ভালো করে খেয়াল রাখো। এটাকে কি বলা হয়? ঘাস গোত্র বলা হয়। কারণ কি, এটা সামনে আবার পাবা, ঠিক আছে। আমাদের যে ঘাস জাতীয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আছে সবগুলাই হচ্ছে এই পোয়াসির মধ্যে পড়ছে, এই গোত্রের আন্ডারে পড়ছে। দেখো তারপরে এই গোত্রের মধ্যে 500টি গণ এবং 8000 প্রজাতি নিয়ে এই ঘাস গোত্রটা পাওয়া গেছে। মানে দেখছো কতগুলা উদ্ভিদের মধ্যে আছে। আচ্ছা, তারপর আসলে পৃথিবীর সব ধরনের অবস্থান এগুলা অধিক পাওয়া যায়, ব্লা 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 অনেক কিছু। সো এগুলা তো ইম্পর্টেন্ট না। দেখো জাস্ট এই বাংলাদেশের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে পারো, বাংলাদেশের ক্ষেত্রে 113টি গণ এবং 285টি প্রজাতি আছে। আমিও তোমাদেরকে ইন্সপায়ার করবো যে জাস্ট যদি সংখ্যাটা মনে রাখার এত ইচ্ছা হয় তাহলে তুমি জাস্ট বাংলাদেশেরটা খেয়াল রাখো, এত অন্যগুলা দেখা দরকার নাই। ওকে, আমরা পরে যাই। ওকে ওকে, আচ্ছা এই বিষয়গুলো আমরা দেখবো এখনই। আসো, আসি। দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য এর আগে আমরা কার জন্য পড়ছি? একবীজপত্রীর জন্য পড়ছি। এখন পড়বো আমরা ডিরেক্ট পোয়াসি গোত্রের জন্য। দেখো কি হবে, এদের কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। এর আগে কিন্তু তোমাদেরকে আমি বলছি যে এটার মধ্যে কিন্তু কাষ্ঠল থাকে না, মানে কি ভেতরে কাঠ জাতীয় না, এটার ভেতরে হচ্ছে নরম অনেকটা স্ট্র পাইপের মতো। এই যে দেখো আমরা যে বিভিন্ন জুস খাই স্ট্র দিয়া, সেই স্ট্রর মতো, ঠিক আছে। এবং মধ্যপর্ব ফাঁপা, ভেতরে কি থাকে? ফাঁপা থাকে, মানে খালি খালি থাকে। আচ্ছা, তো তোমরা ঘাস জাতীয় যদি ভাইঙা দেখো তাহলে বুঝতে পারবা। আর সবচেয়ে বেশি আইডেন্টিফাই করে যে বাঁশ, পোস্ট গোছের মধ্যে কিন্তু বাঁশও আছে। সো বাঁশ ভাঙলেই কিন্তু দেখা যায় ভেতরে ফাঁপা এবং ভেতরে অনেকটা পানির মতো জমে আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি পত্রমূল কাণ্ড বেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট। ওকে, পাতা কি? লিগিউল বিশিষ্ট। এই কথা কিন্তু আমরা এর আগে ক্লাসগুলোতেও পড়ে আসছি, ঠিক আছে, যে পাতায় কি থাকে? লিগিউল থাকে। এখানে চিত্র দেওয়ার কথা, এই যে দেখো এই হচ্ছে আমাদের লিগিউল, ঠিক আছে। এর আগে ক্লাসগুলোতে আমরা এটা উল্লেখ করে দিয়েছিলাম যে লিগিউলটি কি, ঠিক আছে। ওকে, এখন আসি যে আমাদের পুষ্পপত্র বিন্যাস, যেটা কি হবে? স্পাইকুলেট। দেখছো আমরা যেই যেই ক্লাসিফিকেশন গুলো আগে করছি, লাইক আমাদের যে পুষ্পপত্র বিন্যাস, মানে যে আমাদের অমরা বিন্যাস, প্লাজেন্টেশন, এস্টিভেশন, ইনফ্লোরেসেন্স, যতগুলো ক্লাসিফিকেশনে আমরা ধান, গম এগুলোর উদাহরণ পাইছিলাম, সবগুলোই দেখবে এক সিরিয়াল লেখন উঠে আসবে। সো একবার আগের গুলো ভালো করে করলে এগুলো ব্যাপারই হবে না। তারপর আমরা দেখি, দেখো পুষ্পপত্র বিন্যাস কি হবে? স্পাইকলেট ধরনের। স্পাইক ধরনের কি ছিল? রজনীগন্ধা। বলছিলাম না, রাজার মুকুটের মধ্যে কি থাকে? বড় একটা স্পাইক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে রাজার মুকুট। তার যে থাকে, যারা সাধারণ এই মন্ত্রী টন্ত্রী, তাদের মধ্যে কি থাকে? ওই যে স্পাইক, স্পাইক তো থাকে না, স্পাইকের মধ্যে ছোট ছোট কি থাকে? ধান গম থাকে, ওরকম পড়ানোর সময় বলছিলাম। আচ্ছা যাই হোক, তারপর দেখি পরাগধানী কি? সর্বমুখ বা ভার্সেটাইল। মনে আছে বলছিলাম যে সবার, কেউ মাংস খাইতে পছন্দ করে, কেউ সবজি খাইতে পছন্দ করে, কিন্তু সবাই একটা জিনিস খাইতেই হয়। যে যেটাই খাক সে কি দিয়ে খায়? ভাত দিয়ে খায় না? সো যে সেটা কি ভাত বা গম বা ভাত দিয়ে খাক বা রুটি দিয়ে খাক, তাহলে কি হয়? সবার মুখে কি যায়? ভাত, মানে ধান গম এগুলা যায়। যেহেতু সবার মুখেই যায় তাই হচ্ছে এটা সর্বমুখ। সেভাবে আমরা মনে রাখছিলাম ইজিলি। ওকে, তারপরে গর্ভমুণ্ড পালকের ন্যায়, এই জায়গাটাতে 10 স্টার দিয়ে রাখো ফর সিকিউ।
এইটা যে অগণিত বার তোমার আসছে আইডেন্টিফিকেশনের জন্য। একটা দেখবা চিত্র, এইটা যা করছে মনে করো যে প্রত্যেকটা কোশ্চেনে, বোর্ড কোশ্চেন গুলাতে এই যে দেখো এই চিত্রটা তুমি পাবাই, ঠিক আছে, এরকম এরকম এই চিত্রটা পাবাই। এটাই হচ্ছে সেই পালকের ন্যায় গর্ভমুণ্ড, বুঝছো? সো এইটাই যেখানে পাবা সেটাই হচ্ছে আমাদের কি, আমাদের একবীজপত্রী। সো তোমাকে বলবে উদ্দীপকের এই 2 নাম্বার চিত্রের যে উদ্ভিদ গোত্র আছে তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। এবং ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে একটু গুছিয়ে দেই যে এই অধ্যায়ের এই জায়গা থেকে 2টা কোশ্চেন মাস্ট। এক হচ্ছে এই যে আমরা যে মাত্র যে বৈশিষ্ট্য 10টার মতো পড়লাম, এই যে বৈশিষ্ট্যগুলা, যে এই গোত্রের বৈশিষ্ট্যগুলা লিখো। এবং বৈশিষ্ট্য বললে আমরা এরপরে যে বৈশিষ্ট্যগুলা পড়বো একদম ক্লাসিফিকেশন ওয়াইজ, কাণ্ড, পাতা, এগুলা মেইনলি লেখার সময়ও পাবা না, এগুলো আসেও না, আসবে ডিরেক্ট এই যে 10টা বৈশিষ্ট্য মাত্র পড়লাম এটা। এবং সেকেন্ডলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এদের কি বলো, এদের ব্যবহারগুলা। ব্যবহার বলতে আমি বোঝাচ্ছি যে অর্থনৈতিক গুরুত্ব টাইপ, যে আমরা কোথায় কোথায় এদের ব্যবহার আছে, লাইক খাদ্য হিসাবে ব্যবহার আছে, লাইক তোমার মানে যেমন বাঁশ যদি বলো, বাঁশ তো বিভিন্ন কাঠামো তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। আবার সামনে লেমন ঘাস এবং বিভিন্ন জিনিস পড়বো যেগুলো আমাদের বিভিন্ন স্যুপ বা খাদ্যের মধ্যে দেওয়া যায়। সো এই যে ব্যবহারগুলা এগুলো অনেক আসে, মানে অর্থনৈতিক গুরুত্ব টাইপ যে কোশ্চেন গুলা। সো তোমরা মাস্ট এই 2টা জিনিস ভালো করে পড়বা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই 2টার জন্য তোমাকে অবশ্যই কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এবং একটা দেখাই দিলাম যে এই হচ্ছে সেই পালকের ন্যায় গর্ভমুণ্ড। সো পারবা, এই পালকের ন্যায় গর্ভমুণ্ডটা কিন্তু বারবার আসে চিত্রে। সো এটা আমরা দেখবো, ভালো করে খেয়াল রাখবো। এরপরে আসি, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। এর আগেও বলছি যে আমাদের ওই যে মনে আছে আমরা বিভিন্ন প্রকোষ্ঠ ওয়াইজ গর্ভাশয়গুলোকে ভাগ করছিলাম, কোনটা বহু প্রকোষ্ঠ ছিল, কোনটা এক প্রকোষ্ঠ ছিল। এইটার ক্ষেত্রে দেখো গর্ভাশয়টা আমাদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন কথা হচ্ছে ভাইয়া গর্ভাশয় কি, ঠিক না? আচ্ছা, স্ট্যান্ডার্ড আমরা একটা বড় ফুল ধরে নেই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো এইটা হচ্ছে মনে করো আমাদের স্ত্রী স্তবক, ঠিক আছে। এই যে স্ত্রী স্তবকের ভেতরে এইখানে থাকে হচ্ছে গর্ভাশয়টা, ঠিক আছে। সো এই যে ওভারঅল এটাকে আমরা কি বলতেছি, গর্ভাশয় বলতেছি। এখন দেখো এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এইটা হচ্ছে আমাদের গর্ভাশয়। এবং এই যে 3টা অংশের কথা বললাম, এই 3টা মিলেই হচ্ছে আমাদের কি, বলো 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 বলো, কি হবে বলো? স্ত্রী স্তবক। তাহলে কি কি বলছি ভাইয়া, গর্ভ, চলে যাস কেন, দেখো গর্ভ মুন্ড, গর্ভ দণ্ড এবং গর্ভাশয়, এগুলো মিলে হচ্ছে স্ত্রী স্তবক। আমরা এটা জন্য স্ত্রী স্তবক পড়বো এবং মালবেসির ক্ষেত্রে আমরা আরো ভালো করে দেখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এবং এইটার এই পাশ দিয়ে যদি তোমার এটা কোনো সম্পূর্ণ ফুল হয়ে থাকে, মানে সম্পূর্ণ ফুল বলতে বলছি 4টা স্তবক কি আছে, উভলিঙ্গ ফুল, সেক্ষেত্রে আবার এই সাইড দিয়ে তোমার ই থাকবে, এগুলো হচ্ছে পুংস্তবক। পুংস্তবক কি থাকবে ভাইয়া, এখানে এটা হচ্ছে পরাগ দণ্ড, পরাগ ধানী, ঠিক আছে। ওকে, আর পরাগ রেণু তো থাকবেই, কি সেটা, সেটা হচ্ছে আমাদের পোলেন গ্রেন না। আচ্ছা, পরে দেখি আমাদের অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, বলছিলাম না মনে আছে? অমরা বিন্যাস কি, আমাদের প্লাজেন্টেশন। এই যে প্লাজেন্টেশনটা কি, প্লাজেন্টটা কি, অমরা, অমরাতে কি হয়, যেটা থেকে মূলত মেইন যে আমাদের বীজ, মানে নতুন উদ্ভিদের শুরু হওয়ার সূচনা অংশটুকু গঠিত হবে যেটা থেকে। আমি কিন্তু এটা প্রাণীর ক্ষেত্রে সহ বুঝেছিলাম। ওকে, পরে আসি হচ্ছে ক্যারিঅপসিস, ফল ক্যারিঅপসিস ধরনের, এইটাও তুমি 3 স্টার দিয়ে রাখো। ফল ক্যারিঅপসিস মারাত্মক ইম্পর্টেন্ট একটা কথা। এবং মনে আছে আমি যে বলছিলাম ফল পড়ানোর সময় যে ফল, ধান গম, ধান গমই তো এটার মধ্যে পড়ছে। সো ধান গম, আমরা এই যে সেম কথা, আমরা নর্মালি কি বিভিন্ন জিনিস খাইতে পছন্দ করি এক একজন, কিন্তু সবাই কি ভাত রুটি তো খায়। সো অন্যান্য জিনিসে কারো আপোষ থাকলেও ধান গমে কারো আপোষ নাই। তো ধান গমে কারো আপোষ নাই, ধান গম
মানে কি প্রবাসী এবং কারো আপোষ নাই। কারো আপোষ মানে হচ্ছে ক্যারি অফ সেস, ঠিক আছে, ধান গমে কারো আপোষ নাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। পরের পার্টে আসি। দেখো পরে এখন আমরা এক টানে বৈশিষ্ট্যগুলো দেখে যাব। এই বৈশিষ্ট্যগুলো থেকে সরাসরি কোয়েশ্চেন তেমন একটা আসে না এবং ভিতর থেকে এমসিকিউ তেমন একটা আসে না। জাস্ট আমরা জানার জন্য একটু গুছিয়ে পড়ি। মূল প্রশ্ন কিন্তু কিভাবে আসবে আমি বলে দিছি, এবং অর্থনৈতিক গুরুত্ব বলতে পারো যে ভাইয়া এটা পাবো কোথায়, সামনেই পাবো আমরা, সবগুলো পয়েন্ট আমি তোমাদেরকে বের করে দেব। দেখো পরে আছে স্বরূপের মধ্যে। স্বরূপ কিন্তু আমরা পড়ে আসছিলাম হ্যাবিট, যে দেখো এটা কি, এটা হচ্ছে বহু বর্ষজীবী, সরি বর্ষজীবী বা বহু বর্ষজীবী হবে বিরুৎ মানে হার্ব ধরনের। এরপরে হচ্ছে আমাদের যেমন একটা আছে উদাহরণ দিছে বাঁশ। আচ্ছা, পরে দেখো মূল। মূলের মধ্যে কিন্তু আমরা পড়ে আসছি যে এটা গুচ্ছমূল ধরনের। আমরা বলছিলাম যে ধান কি গুচ্ছ আকারে কৃষকরা নিয়ে যায়, একটা চিত্র আমরা সবসময় ছোটবেলা থেকে এরকম একটা চিত্র আঁকছি, দেখছি, জানি। আচ্ছা দেখো, দেখো আমাদের কাণ্ড। কাণ্ড কি ধরনের হবে? আমরা তো নর্মালি একটা ঘাস কি দেখি না, এরকম 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 ঘাস নর্মালি। ঘাসগুলো কি, এই যে তুমি কাণ্ডটা দেখো সেটা কি নলাকার না? অবভিয়াসলি নলাকার। আচ্ছা পরে আসো, দেখো মধ্য বড় ফাঁপা হবে। এই কথাগুলো যা উপরে পড়ে আসছি সেটাই একটু বিস্তারিত লেখা আছে। এরপরে দেখো স্যাকারাম ও জিয়া। এই যে দেখো ইক্ষু মানে আখ এবং ভুট্টার ক্ষেত্রে তেমন এটা ফাঁপা থাকে না। আমরা আখ ভুট্টা দুইটাই দেখছি, তেমন ভেতরে এটা কি ফাঁপা না। আখ কি, আখ তো পুরাটাই ভরপুর এবং সেটাতে কি আছে, রস আছে। আচ্ছা পরে দেখি পাতা। পাতার মধ্যে আছে সরল, একান্তর, মনে আছে একান্তর, প্রতিরূপ, আবর্তক আমরা পড়ে আসছিলাম। একান্তর এটা হচ্ছে দুই সারিতে বিন্যস্ত থাকবে। লিগুল বেষ্টিত, লিগুল দেখাইছি। এরপরে দেখি দেখো একাইনোক্লোয়াতে গণে কি হয়, লিগিউল থাকে না। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু একটা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখা রেখো। এরপরে আসি, দেখো প্রতিটি পাতা সাধারণত তিনটি অংশ থাকবে। কি কি দেখো তো সেটা, গোড়াতে শীত, লম্বা পত্রফলক মানে ল্যামিনা, বা যেটাকে দেখো আমরা এখানে বলছি ব্লেড। পত্রফলক তো আমরা পাতার অংশে পড়ে আসছি, এখানে দেখো তাকে লিগিউল। এখানে দেখো পত্রফলক কি বলা হয়েছে, ব্লেড বলা হয়েছে। আচ্ছা, লিগিউল হলো লিফ শীতের মাথা এবং পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি। কোন একটা জিনিস মনে করো চলতে চলতে একটা হালকা একটু বৃদ্ধি হয়ে গেছে, এটাই উপবৃদ্ধি। উপবৃদ্ধি মানে কি, ছোট একটা জাস্ট অভিক্ষেপ বলতে পারো, মানে না নর্মালি একটু আমরা যে মাইক্রো ভিলাই ভিলাই পড়ছি না, যে জাস্ট একটু বৃদ্ধি, এরকম আর কি। আচ্ছা পরে দেখো পুষ্প বিন্যাস মানে কিভাবে ওটা সজ্জিত থাকবে। দেখো এটা স্পাইকলেট ধরনের, ওই যে একটু আগেও পড়ে আসলাম। এরপর দেখো একটি স্পাইকলেটে এক বা একাধিক পুষ্প থাকতে পারে। ওকে, ভালো কথা, পুষ্প থাকবে। এরপরে দেখো একটি পুষ্প স্পাইকলেটের গোড়ায় দুটি শুকনো গ্লুম, গ্লুম থাকে যাদেরকে বলা হয় শূন্য গ্লুম। এটা খেয়াল রাখো যে স্পাইকলেটের গোড়ায় যেই গ্লুমটা থাকে এটাকে বলতেছি আমরা শূন্য গ্লুম, কারণ এদের কক্ষে কোনো পুষ্প থাকে না। শূন্য গ্লুম মানে যেখানে আমাদের পাতাটা, গ্লুম মানে কি, যেখানে পাতাটা অবস্থান করছে, তো যেখানে যেহেতু কোনো পুষ্প অবস্থানই করে না, তো এই জন্য এটাকে বলছে শূন্য গ্লুম। আরো দুটা দেখো গ্লুম আছে, যার দেখো প্রথমটিকে বলা হয় ল্যামা, আর উপরেরটিকে বলা হয় দেখো পেলিয়া। তাহলে সামনের দিকে যে গোড়ার দিকে যে দুইটা গ্লুম থাকতেছে সেটা কি শূন্য গ্লুম, কারণ পুষ্প থাকতেছে না। পরের দুটার মধ্যে শূন্য গ্লুম না, তো একটার নাম কি, একটা নাম হচ্ছে আমাদের এই যে কি বললাম দেখো ল্যামিনা, আর এটা হচ্ছে পেলিয়া, ঠিক আছে, ল্যামা ল্যামা। এরপরে আসি, দেখো পেলিয়াকে ব্রাকটিউল বা উপমঞ্জরি পত্রের সাথে তুলনা করা যায়। ওকে, ল্যামার বিপরীতে পেলিয়া অবস্থিত। পেলিয়া সহ পুষ্পটিকে ল্যামার কক্ষে অবস্থিত এবং আর পুষ্পটিকে পেলিয়ার কক্ষে অবস্থিত। কোথায় কোনটার অবস্থান একটু দেখে রেখো, এগুলো এত ইম্পর্টেন্ট না। এবার দেখো পরে আসি পুষ্পে। ঘাস কচের পুষ্পকে পুষ্পিকা বা ফ্লোরেট বলে, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো যে ঘাস গোত্রের পুষ্পকে কি বলা হয়, পুষ্পিকা। মানে কি, ছোট ছোট ফুল হয়। আমরা জানি বইকে কি বলা হয়, পুস্তক। যখন ওইটা ছোট একটা বই থাকে সেটাকে আমরা কি বলি, পুস্তিকা। সো এরকম ভাবে ছোট ছোট ফুল হয় যেগুলোকে পুস্তিকা বলা, পুষ্পিকা বলা হয়, যেটা হচ্ছে ফ্লোরেট। ঠিক আছে, খেয়াল রাখো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসি, দেখো পুষ্পিকা উভলিঙ্গ বা একলিঙ্গ হতে পারে। ভুট্টা উদ্ভিদে একলিঙ্গ বা এবং ভিন্নবাসী। এখানে একটা এমসিকিউ আছে, খেয়াল রাখো, ভুট্টা উদ্ভিদের জন্য একলিঙ্গ ভিন্নবাসী এবং জিজানিয়াতে একলিঙ্গই থাকে বাট সহবাসী। এটা একটু মনে রাখতে হবে, এমসিকিউর জন্য স্যারদের এটা আবার একটু পছন্দের। ঠিক আছে,
সো ভুট্টার ক্ষেত্রে কি হয়, ভিন্নভাষী, এটাকে মনে রাখা আরো বেশি সহজ। তোমরা অনেকে বলতে বুঝে ফেলছো যে ভাই এখন কি বলবে, যে ভতে ভুট্টা, ভতে ভিন্নভাষী, ঠিক আছে, ভুট্টা ভিন্নভাষী, আর ওই জিজানিয়াতে হচ্ছে সহবাসী। সহজ কথাবার্তা। ওকে, এই চিত্রগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে। পরে আসি আমরা, দেখো পুষ্পপুট বা পেরিয়েন্থ বলছিলাম। ওকে, পেরিয়েন্থ জিনিসটা কি, কাদের কাদের মনে আছে, বলো 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 বলো। আমরা বলছিলাম আমাদের যে বৃত্তি এবং দলকে যদি আমরা বর্ণ এবং আকারে আলাদা করতে না পারি, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়, তাদেরকেই বলা হয় হচ্ছে পেরিয়েন্থ। এখন কথা হলো বৃত্তি আর দল কি। এই যে দেখো একটা ফুল আমি আঁকাইছিলাম একটু আগে, ঠিক আছে। সো এই ফুলের মধ্যে যেগুলো পাপড়ি আছে, ঠিক না, এই পাপড়ি গুলারই তো আমরা কি বলি, দল বলি। এই যে দেখো, পরে এখান থেকে কি এসে, বোটা আসে। এখন প্রত্যেকটা ফুলের মধ্যে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখবা যে এইখানে আরেকটা ছোট পাতার মতো থাকে, ঠিক আছে। এই ছোট পাতার মতো অংশটা, এটাই হচ্ছে বৃতি, এটাকে আমরা বৃত্তাংশ অনেক ক্ষেত্রে বলি। তাহলে এটা তো তার বোটা, এবং বোটার পরে নিচ থেকে তো পাতা, তার নিজস্ব পাতা যে আছে, পাতা তো সৃষ্টি হবেই, বাট তার এই যে একেবারে গর্ভাশয়ের এখানে যে ছোট আবার একটা পাতার মতো গঠন সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি বৃতি। এখন দেখো এই বৃতিটা কিন্তু দলের সাথে খুব ভালো মতোই কাছাকাছি আছে। এখন বাই এনি চান্স যদি এদেরকে এতটাই অ্যাটাচ থাকে যে আমরা আলাদা করতে পারতেছি না, তখন তাদেরকে আমরা কি বলবো, পেরিয়ে আনতে বলবো। সো এটা একটু তোমাদেরকে রিমাইন্ড করাই দিলাম। দেখো পরে হচ্ছে এই যে সকল পুষ্পিকাতে পুষ্পপুট থাকে না, ঠিক আছে, মানে এদের পেরিয়েন্ট নাই। ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে কি আছে দেখি তো ব্যতিক্রম। কোন কোন উদ্ভিদের, যেমন ধান নে পুষ্পিকাতে ক্ষুদ্রাকায় পুষ্পপুট থাকে, যাদেরকে লোডিকিউল বলা হয়। এইটা একটু খেয়াল রাখো, বুঝছো। একটু ব্যতিক্রম বৈশিষ্ট্য, যেমন ওটার মধ্যে ফ্লোরেট পাইলাম একটু আগে, আর এটা হচ্ছে লোডিকিউল। ক্ষুদ্র স্বল্পপত্রের ন্যায় পুষ্পপুট হচ্ছে লোডিকিউল। এই কথাটাও একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই লাইনটা একটু খেয়াল রাখো, যে ক্ষুদ্র স্বল্পপত্রের ন্যায় পুষ্পপুটকে কি বলে। সরাসরি তোমাদেরকে পোয়াসি থেকে কোশ্চেন নাও করতে পারে। তোমরা যখন এই মোমেন্টে থাকো যে তোমরা রিভিশন দিচ্ছ, প্লাস তোমাদের আশেপাশে অবশ্যই বিভিন্ন কোচিং এ তোমাদের মেডিকেল বেসিস হোক, বায়োলজি বেসিসে কিন্তু পরীক্ষাগুলো হয় কম্পিটিটিভ। সো এই পরীক্ষাগুলো অবশ্যই অ্যাটেন্ড করবা, পারো না পারো অ্যাটেন্ড করবা। সো সেই রকম কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ডিপ কোশ্চেন গুলো থাকে এবং এগুলো পারা উচিত। এরপরে দেখি পুংস্তবক। পুংস্তবকে দেখো পুং কেশ সাধারণত তিনটি, সাধারণত তিনটি, কিন্তু কিন্তু দেখো আমাদের ধান বাঁশ এরা আবার 6টি ধারণ করছে, দেখছো। সাধারণত তিনটি আছে, ধান বাঁশের ক্ষেত্রে আবার 6টি, খেয়াল রাখবা। এবং 2টা আবর্ত অবস্থান করে বিভিন্ন ধরনের, এই যে সর্বমুখ তার সবচেয়ে সহজ কথা। এরপর আসি স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের ক্ষেত্রে দেখো তো কি কি বৈশিষ্ট্য আছে আমাদের। গর্ভপত্র, যেটা হচ্ছে মেন জিনিস, যেহেতু একবীজপত্রী, তাতে গর্ভপত্র একটা, দেখো গর্ভপত্র হচ্ছে কি একটি, গর্ভাশয় একটি, গর্ভদণ্ড একটি, গর্ভমুণ্ড এসে হয়েছে 2টি, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটু আগে বলছি এটা হচ্ছে পালকের ন্যায় হবে। ওকে, ভালো কথা। পার্শ্বীয় গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ওই যে আমরা উপরে পড়ছি সেটাই আবার এসে লেখছে। আচ্ছা, পরে ওই যে আবার সেম কথা, অমরা বিন্যাস মূলীয় ধরনের ক্যারিওপসিস বলছি। একবীজপত্রী কি, দেখো তো বীজ হচ্ছে শস্যল, মানে এটার মধ্যে শস্য তৈরি হবে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে অ্যান্ডোস্পার্মিক, মানে অ্যান্ডোস্পার্ম তৈরি হয়েছে। এবং এটা কোথায় হয়েছে দেখো, অতি ক্ষুদ্র এবং বীজের এক কোণে অবস্থান করে অ্যান্ডোস্পার্মটা। এটা লাগবে না, এত এত মনে রাখতে পারবা না। পুষ্প সংকেত, আমরা পুষ্প সংকেতের ভিডিওতে বলছি। এরপর দেখো পোয়াসিয়া গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এই জায়গাতে আইসা আমরা আবার একটু ফোকাস দিই ভালো করে দেখো। ফার্স্টেই আমাদের সবচেয়ে প্রিয় খাবার, ঠিক না, বর্তমানে যেটা আমরা প্রিয় খাবার, কেন মন চাক না চাক খাইতেছি, সেটা কি, পাশ, ঠিক আছে। এই প্রিয় খাবার নিয়ে চলো পড়াশোনা করি। উঁচু বৃক্ষবত, ঠিক আছে, আদি ঘাস, মানে বাঁশ হচ্ছে একটা আদি ঘাস, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, খেয়াল রাখবো আমরা। মানে আদি আমল থেকে এই এটা ঘাস। আচ্ছা ঠিক আছে, যাই হোক মজা করতে চাইছিলাম।
গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, গৃহ নির্মাণ আমরা জানি বাঁশ দ্বারা কি ওই যে বিভিন্ন বাসার কাঠামো তৈরি করা হয়। আবার বাঁশ যে আছে এটা তো ভিতরে অনেকটা তোমার আঁশ জাতীয় থাকে, পাটের মতো আর কি। সো সেক্ষেত্রে এগুলাকে মানে তোমার বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ভেঙে সেটার থেকে এইটা বের করে, ছোবরা গুলোকে বের করে সেটা থেকে আলটিমেটলি কাগজে পরিণত করা হয়, শীট তৈরি করা হয়। ঠিক আছে, ওকে, এই জন্য কাগজ তৈরি ব্যবহার হয়। দেখো এখন কিন্তু আমরা ঢুকে পড়ছি অর্থনৈতিক গুরুত্বতে। তুমি এই যে ব্যবহারগুলা, এগুলোই তো অর্থনৈতিক ব্যবহার। তাহলে কি, ফার্স্ট অফ অল আমরা একটা পয়েন্ট এখানে পাই গেলাম, চলো আমরা পয়েন্ট দিয়ে দিয়ে যাই, তাহলে তোমাদের এখানে পয়েন্ট বানানো হয়ে যাবে। একটা পয়েন্ট পাইছি, দুইটা পয়েন্ট পাইছি, ওকে। এরপরে আসি, শিল্পে বিভিন্ন গৃহসজ্জা আবাসপত্র তৈরিতে ব্যবহার করা হয়। বাংলাদেশে 28 প্রজাতির ঘাস জন্মে, এইটা কিন্তু 5 স্টার। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ জন্মে? এবং আরেকটা কোশ্চেনও মাথায় আসলো, সেটা হচ্ছে সুন্দরবনে কোন উদ্ভিদ নাই। এটাই কিন্তু আমাদের যে জীবের সংরক্ষণ অফিসের চ্যাপ্টারে আবার দেওয়া আছে যে বাঁশ নাই। ঠিক আছে, অন্যান্য অনেক উদ্ভিদ থাকলো, এটা যাই হোক তখন পড়লো। আচ্ছা, পরে আসি, তাহলে 28 প্রজাতির বাঁশ জন্মে। এরপরে আসি আমাদের দৈনন্দিন জীবনে বাঁশের গুরুত্ব অপরিসীম, আসলেই অপরিসীম, খাইতেছি যেহেতু ভরপুর। বাঁশ কাষ্ঠল, অবশ্যই কাষ্ঠল, কারণ এতে শক্ত থাকে এবং আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এরপরে বেশ উঁচু হয়, লম্বা হবে। বাঁশকে ঘাসও বলা হয়। হ্যাঁ, বলছি তো, ওকে। এদের পুষ্প বৈশিষ্ট্য ফাঁপা বন্ধ যেটা হচ্ছে আমাদের ঘাসের মতো হবে, কারণ যেহেতু ঘাস গোত্রের মধ্যেই পড়ছে, সহজ কথা। এরপর আসি আমাদের ওয়েজার স্যাটিভা, যেটা আমরা একদম আর কিছুর বৈজ্ঞানিক নাম না পারলেও যেটা বৈজ্ঞানিক নাম আমরা মুখস্থ। দেখো, চাষ করা হয় কি, বাঙালির প্রধান খাদ্যই হচ্ছে ভাত, ঠিক না? এই ভাত আসে কোথা থেকে? এই তো অরিজা সেটিভা থেকেই তো আসে। পৃথিবীর প্রায় 60% লোকের প্রধান খাদ্যই হচ্ছে ভাত। যা কিছু খাও, মুড়ি পিঠা সবই এই চাল ধান থেকে আসছে, এটাই বলছে। এখন কথা হচ্ছে, তাহলে এটাও তো একটা ব্যবহার যে মানুষ খাচ্ছে এটা, ঠিক আছে, মানুষের খাদ্য হিসেবে থাকে। সো এটাকে আমরা 3 নাম্বার পয়েন্ট বলতেই পারি। হ্যাঁ, বিভিন্ন খাদ্য তৈরিতে। আবার দেখো, খড় উঁচু মানের গো খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, তার মানে কি পশু খাদ্য হিসেবে একটা ব্যবহার পাইলাম, জ্বালানি হিসাবে একটা ব্যবহার পাইতেছি। ঠিক আছে, তারপরে ধানের কুড়া থেকে ভোজ্য তেল হিসেবে, মানে একটা ভোজ্য তেল তৈরি করতে পারতেছি। ওকে, এই যে দেখো, আবার যেহেতু পশু পাখির খাদ্যের কথা বলছি, সেখানে হাঁস মুরগিটা তোমরা অ্যাড করে দিও। আচ্ছা, পরে আসি, দেখো স্যাকারাম অফিসিনারাম, আহা কি সুন্দর নাম। পরে দেখো, চাষ করা হয় এবং আখ থেকে গুড়, চিনি, জ্বালানি এগুলা পাওয়া যায়। এই যে গুড় চিনি, এটা তো ইম্পর্টেন্ট, ঠিক না? এইটা কিন্তু আমরা আরেকটা বৈশিষ্ট্য হিসেবে বলতেই পারি, আরেকটা অর্থনৈতিক বৈশিষ্ট্য। আচ্ছা, পরে আসি, দেখো চিনি, কলের বর্জ্য, এগুলো চিটাগুড় থেকে মলাসেস ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি করা হয়। অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা, সেই বলছি না। দেখো, মেথিলেটেড স্পিরিট, এইটা আরেকটা ব্যবহার। দেশি মদ, একটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল মানে কিন্তু আবার মদ না, অনেকে এটা বানাই দিও না আবার। মদ হচ্ছে আরেকটা, তুমি যদি ওরকম এই ফর্মে না হয় তখন এটা মদ হয়ে যায়। আখের ছোবরা পার্টেক্স শিল্ডে ব্যবহার করা হয়। দেখছো ব্যবহার কিভাবে আসতেছে? সো ব্যবহার করা তুমি নিজে বের করে নিলে গাইড লাগে নাকি? পরে আসি, দেখো পরে আমাদের দেখো গম। গম কি, আটা, সুজি, ময়দা চাষ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ভালো কথা, এটা আর এটার মধ্যে ঢুকাইলাম না। রুটি, পরোটা, বিস্কুট, পাউরুটি, ঠিক আছে। এটা দেখবা, এটার কাজটা অনেকটা কিসের মতো, ওই আমাদের ধানের মধ্যে অনেকটা। ঠিক আছে, একটু খেয়াল রাখবে, এটা একবার পড়লে ওটার মধ্যেই অ্যাড করে দিও, এত পয়েন্ট বাড়ানো দরকার নেই। তারপর দেখো, জিয়া, মেজ বা ভুট্টা চাষ করা হয়। ভুট্টা থেকে দেখো পপকর্ন, আমাদের খুব ফেভারিট খাবার, এবং খই, এগুলা পাওয়া যায়। তাহলে এটা 12 নাম্বার পয়েন্ট। ঠিক আছে, সো পপকর্ন, খৈশ, এগুলা মানে তৈরি খাদ্য সামগ্রী পাওয়া যায়। এবার দেখো কর্নফ্লেক্স, খুব ইম্পর্টেন্ট, একসাথে অ্যাড করে দিও, এত বড় করা দরকার নাই। যে ভুট্টা আমরা পাচ্ছি, ভুট্টা থেকে পপকর্ন পাই, খই, কর্নফ্লেক্স এগুলো পাওয়া যায়। আবার দেখো সেম, এই যে ধান, গম, ভুট্টা, এটার মধ্যে কমন হাঁস মুরগির খাবার, জ্বালানি। ঠিক আছে, এটা কমন, খেয়াল রেখো। এরপর দেখো জব বা বার্লি, ইম্পর্টেন্ট কেন? দেখো, জবের আটার জন্য চাষ করা হয়, জবের ছাতু উপাদে এগুলা, হ্যাঁ সহজ বছর, ভালো কথা। মোস্ট ইম্পর্টেন্টলি হরলিক্স কমপ্লেন জাতীয়, খুব খুব ভালো করে খেয়াল রাখো যে আমাদের হরলিক্স কমপ্লেন, এটার মধ্যে বার্লি, আর কর্নফ্লেক্সে কিন্তু ভুট্টা। এখন কর্ন মানে তো ভুট্টা, কর্ন মানে যেহেতু ভুট্টা, তাহলে কর্নফ্লেক্সে তো ভুট্টাই থাকবে, কিন্তু এই কমন সেন্স পরীক্ষার হলে কাজ করে না।
বুঝছো? সো এত মাথা খাটানো থাকে ডিরেক্ট ভালো করে মুখস্থ কইরো যে কর্নফ্লেক্স হচ্ছে ভুট্টা এবং হরলিক্স কমপ্লেন হচ্ছে জব বা বার্লি। হ্যাঁ, ভালো করে একটু মনে রাখবে এটা। 13 নাম্বার পয়েন্ট দিয়ে দিলাম আমরা। আচ্ছা, পরে আসি, দেখো আমাদের পরে একটা লেমন ঘাস, একটু আগে মনে আছে বলছিলাম যে এটা কি লেমন ঘাস, যেহেতু বলছে তাহলে অবশ্যই লেবুর সাথে সম্পর্কযুক্ত। দেখো লেবুর গন্ধযুক্ত ঘাস, এখন এটা কোথায় ব্যবহার করা হয় এটা ইম্পর্টেন্ট অনেক। এটা দেখো, এটা সুগন্ধি তেল প্রসাধনীতে ব্যবহার করা হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আসে চাইনিজ স্যুপে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা আলাদা পয়েন্ট বলা যায়। ঠিক আছে, 14, 15। এরপরে আসো, দেখো নল খাগড়া কি করা হয়? জলাময় জায়গায় জন্মে কাগজের মণ্ড তৈরিতে ব্যবহার করা হয় কাকে? আমাদের এই নল খাগড়াকে। তাহলে এটাকে ওই যে ওটা কাগজ যদিও একবার পাইছি, তারপরে যেহেতু এটা তো নল খাগড়ার জন্য এটা আলাদা করে রাখতে পারো। আচ্ছা, পরে আসি আমরা। ঝাড়ু ঘাস, ঝাড়ু দিব এখন। দেখো ঝাড়ু ঘাসে কি আছে? পাহাড়ি এলাকায় জন্মে ঝাড়ু তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 17 নাম্বার কাজ। দেখছো, কাজ পয়েন্ট নাকি পাওয়া যায় না। দেখো পরে হচ্ছে সবচেয়ে বেশি যেটার বৈজ্ঞানিক নাম সহ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এটা, এই যে ডেকটাইলন, এটা মনে রাখতেই হবে। দুর্ভাঘাস কেন জানো? এইটা অনেক ইম্পর্টেন্ট, আমরা ছোটবেলা অনেক ব্যবহার করছি। সেটা কেন জানো? আমরা যখন খেলতে যেতাম মাঠে, তখন কি হইতো, আমরা নর্মালি একটু ব্যথা পাইলে, কেউ ছিলা গেলে দেখতাম, আমারও হয়েছে, ঠিক আছে, আমি এই যে কোনোই বা বিভিন্ন হাঁটুতে বেশি ব্যথা পাইতাম ছোটবেলা। সবার ক্ষেত্রে এটা সত্য কথা, যারা দৌড়াদৌড়ি ছোটবেলা করে খেলছে, এখন তো আর সেই সময়ও নাই, কিছুই করা হয় না। দেখো সো খেললে কি হয়, ছিলে যাইতো, তারপরে ওই যে আমরা মাঠের কোণা থেকে সেই ঘাস খুঁজে বাই করতাম, এই যে সেই ঘাস, দুর্ভাঘাস, এইটা খুঁজে আই না একজন চাবাইয়া, সেটাকে একটু চাবাইতো, হালকা চাবাইয়া পরে ওই রসটাকে লাগাইতো সেই কাটা স্থানে। কারণ এই যে দেখো, সেটা কেন বলতো? এইটা এইটা হচ্ছে দেখো রক্তপাত বন্ধ করা এবং ক্ষত নিরাময়ের কাজে ব্যবহার, এটার একটা ভূমিকা আছে, সেরা একটা জিনিস। ঠিক আছে, তাহলে এইটাকে 17 বলছিলাম না? 16, হ্যাঁ 16 বলছি, 17 কোথাও বলছি নাকি? হ্যাঁ 17 মনে হয় বলছিলাম, এটা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা 18 দিচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি, আর বাকিগুলা লাগবে না। তাহলে দেখো আমরা টোটাল 18টা পয়েন্ট বের করে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, ভাইয়া আপনি তো পুরা পাইকারি দরে 18টা পয়েন্ট দিয়ে দিলেন, 18টা পয়েন্ট কি লিখতে পারবো কিনা? বাট তুমি যদি একটু সময় দাও এটাতে, এটা থেকে গুছিয়ে তুমি কম্প্যাক্ট 10টা পয়েন্ট বের করে নিয়ে আসবা। কম্প্যাক্ট মানে বুঝছো, যে সবগুলা কিন্তু আমি অনেক মানে সেম ক্যাটাগরিরও আছে, যে খাদ্য হিসাবে হিসাবে, যদিও আমি ওটা বাদ দিছি, তারপর তুমি কম্প্যাক্ট করলে 10টা পয়েন্ট আনা সম্ভব। এবং 10টা তুমি ক্যাটাগরি বানায় ফেলবা, যে গো খাদ্য এবং পশু খাদ্য একটা সেক্টর, ওষুধ হিসাবে ব্যবহার একটা সেক্টর, তারপরে হচ্ছে প্রসাধন হিসেবে ব্যবহার একটা সেক্টর, এরকম ভাবে একটা সেক্টর ওয়াইজ আলাদা করে ফেললে তুমি কম্প্যাক্ট 7 থেকে 10টা পয়েন্টে নিয়ে আসতে পারবা। এই হচ্ছে আমাদের ওভারঅল এশিয়ার ব্যাপারটা। এই প্রবাসীর ক্ষেত্রে আমার এখানে দেখো আরো কিছু কি বলে, সরি, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এখানে আরো কিছু গোছের কয়েকটা উদ্ভিদের কথা বলা আছে, এগুলা আল্লাহর নামে বাদ দিও, কারণ এত মনে রাখতে পারবা না, মনে রাখা যায় না, এগুলো অ্যাডমিশনেও লাগে না। সো এখানে আরো কি দেখো, যে অর্থনৈতিক গুরুত্ব, এই অর্থনৈতিক গুরুত্বই মাত্রই আমরা শেষ করে ফেলছি, আমাদের এটার থেকে সুন্দর করে আমরা শেষ করছি। তাহলে আমাদের এর মাধ্যমে একবীজপত্রী উদ্ভিদ শেষ এবং সিকিউ পারবো। এবং তাছাড়াও আমরা তোমাদেরকে ওই সিকিউ এমসিকিউ অ্যানালাইসিস ক্লাসে আরো সুন্দর করে গুছাই দিব। তোমার বই তোমার সবচেয়ে সুন্দর গাইড, যদি তুমি গুছায় পড়তে পারো। সবার জন্য অনেক শুভকামনা। আমার তো সবাই চিনো ইনশাল্লাহ মনে হয়। আমি তোমাদের স্বপ্নিল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ছি। তো সবাই অনেক ভালো থাকো এবং আমাদেরকে তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা। সালাম আলাইকুম।